আমাদের দেশেই অদ্ভুতভাবে নারী এবং পুরুষের সমানাধিকারের ক্ষেত্রে এক অদ্ভুত বৈপরীত্য এবং বৈষম্য। আমরা যতই নারী সশক্তিকরণ ক্ষমতায়নের কথা বলি, আজকেও কিন্তু সমাজে ক্ষমতা এবং সবটাই যেন দক্ষতার জেরে ছিনিয়ে নিতে হচ্ছে। এত এত কিছুর পরেও যেখানে আমরা দুর্গা দেবীকে নারী হিসেবে এবং ভগবান হিসেবে পুজো করছি, কিন্তু সেক্ষেত্রেও আমরা কিন্তু সামাজিকভাবে নারীদের পিছিয়ে পড়তেই দেখছি। এবং কর্মক্ষেত্রে, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের মূল টপিক, সেই কর্মক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিতে দ্বিধাবোধ করছি। তাহলে দর্শক বন্ধুরা, আজকে আমাদের কর্মশালার মেইন টপিক হচ্ছে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা। এই কর্মশালায় আমাদের মধ্যে আমাদের গেস্টরা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রথমেই ধন্যবাদ অনেকটা সময় আমাদের দেওয়ার জন্যে। প্রথমেই আমাদের সঙ্গে রয়েছেন দেবস্মিতা চক্রবর্তী, ল অফিসার, ত্রিপুরা উইমেন্স কমিশন। এরপরে রয়েছেন ডক্টর অসীম শীল, রিসার্চ অ্যাসোসিয়েট, উইমেন স্টাডিজ সেন্টার, ত্রিপুরা ইউনিভার্সিটি, এবং জয়ন্ত ভট্টাচার্য, সিনিয়র জার্নালিস্ট এবং প্রেসিডেন্ট অফ প্রেস ক্লাব। আপনাদেরকে সকলকে আবার স্বাগত জানাচ্ছি। এবারে আমি আমাদের প্রোগ্রাম হেড ডিডি ত্রিপুরা এবং আইসিসি চেয়ারপারসন আমাদের আলপনা ম্যাডামকে আমি অনুরোধ করছি উনি ঋষা এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের অতিথিদের বরণ করে নেবার জন্যে। ঋষা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রোগ্রাম হেড আলপনা দাস মহোদয়া শ্রীমতী দেবস্মিতা চক্রবর্তী মহোদয়াকে। এবারে ডক্টর অসীম শীল মহোদয়কে পুষ্পস্তবক এবং ঋষা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সকলকে করতালির মাধ্যমে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার ডান দিকে আমাদের ডিডি ত্রিপুরার কর্মচারীবৃন্দ, আপনাদেরকেও স্বাগত। এবারে আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাচ্ছি। তো আমি প্রথমেই অনুরোধ করব শ্রীমতী দেবস্মিতা চক্রবর্তীকে এ ব্যাপারে আলোকপাত করার জন্যে। সবাইকে অনেক অনেক নমস্কার। আজকে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক যে কর্মশালার আয়োজন করা হয়েছে, উপস্থিত সবাইকে আমার অনেক অনেক নমস্কার জানাই। এবং আমার পাশে দুজন এক্সপার্ট রয়েছেন, আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে আমার পাশে পেয়েছি বলে। আর বিশেষ করে আলপনা ম্যাডামকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আজকের এই কর্মশালার আয়োজন করার জন্য। তো বিষয় হচ্ছে যৌন হেনস্থা, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা। তাই আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে নারী জাতির উপর একটা বিশাল একটা ক্ষোভ বলা যেতে পারে, ভীষণভাবে তারা আক্রান্ত আছে। যতটা না কাজ করার ক্ষমতা রাখে ততটা করতে পারছে না, বিভিন্ন দিক থেকে নির্যাতনের শিকার হচ্ছে। এবং তার জন্য পরিবার কখনো দায়ী হচ্ছে, কখনো দায়ী হচ্ছে কর্মক্ষেত্র। তো শুধু আজকে নয়, 1997-এ আমরা দেখেছি ইউএসএতে সে একটা বিশাল প্রবলেম দেখা দিয়েছিল যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা। তো তখন থেকে তাছাড়া আমাদের এই দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যারা মহিলারা কাজ করছেন শিক্ষা গ্রহণ করার পর, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে কোথাও না কোথাও মহিলারা কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তো ওই যে লড়াইটা শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী, সেই লড়াই থেকে আজকে আমরা যারা ভারতবর্ষে রয়েছি, আমাদের সংবিধান আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদেরকে গাইড করছে, বলছে, পরিচালনা করছে সংবিধান। সেই সংবিধান বলেছে নারী এবং কন্যা সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, সংবিধানের অনুচ্ছেদ রয়েছে, আর্টিকেল রয়েছে, যেখানে পরিষ্কার বলেছে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যদি কোনো
কোনো ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা যায়, কখনো দেখা যায় মহিলারা কোনো বিপদে পড়ে রয়েছে, সেই ক্ষেত্রে যেন আইন প্রণয়ন করা হয়। ওই স্পিরিটটাকে কাজে লাগিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013 আমরা পেয়েছি, এবং এই আইনে পরিষ্কারভাবে বলেছে মহিলারা যেন কোনোভাবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার না হয়ে থাকেন। এই আইনে প্রথমেই বলা হয়েছে কাজ করার ক্ষেত্রে কোনো অফিস বা কোনো সংস্থা, প্রাইভেট সংস্থা বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন যাই হোক, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা কোনোভাবে যদি কোনো মহিলা সেক্সুয়ালি হ্যারাসড হয়ে থাকেন, যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই আইন কার্যকারী হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যৌন হেনস্থা বলতে কি বোঝা যায়। এখন দেখা গেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে কাজ করার জন্য 6টার পর, যে 6টার পর একটা কাজের জন্য থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল 5:30টায় কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 6টা পর্যন্ত থাকতে হচ্ছে কেন, কি কাজের জন্য? তখন উনি বলছেন অফিসের হয়তো বা কোনো কাজ যেটা এখনও পেন্ডিং রয়েছে ভালোর জন্য, সেটা করার জন্য উপস্থিত থাকতে হবে। তখন যদি দুটো কথা উনি বলে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কালার্ড রিমার্কস বলতে পারবো না, যৌন হেনস্থার শিকার বলতে পারবো না। যে জায়গায় আমরা বুঝতে পারবো ভালো খারাপ, সেই জিনিসটা আমরা যেখানে বুঝতে পারবো, গুড টাচ, বেড টাচ, কি ধরনের গ্যাস্টার আমরা দেখছি, অঙ্গভঙ্গি কি হচ্ছে, সেটা যদি আমরা বুঝতে পারি, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে আমরা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয়েছি। এখন এই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হতে গিয়ে দেখা গেল আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আমরা আমাদের প্রেয়ারটা রাখবো যে আমরা বিচার চাই। সেই ক্ষেত্রে দুটো কমিটি হচ্ছে, একটা হচ্ছে ইন্টারনাল কমিটি আইসিসি, আরেকটা হচ্ছে লোকাল কমিটি। প্রথমেই তো আমি কথা বলবো আইসিসি নিয়ে। ইন্টারনাল কমপ্লেন কমিটির যেটা মুখ্য বিষয় রয়েছে, 10 এবং 10-এর অধিক লোক থাকতে হবে সেই কর্ম জায়গায়, যে ইনস্টিটিউশন বা যে গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন রয়েছে, সেখানে 10 ও 10-এর অধিক যদি কর্মচারীরা থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা আইসিসি কনস্টিটিউট করতে পারি। এবং এই আইসিসিতে 50% মহিলা থাকবে আর 50% মেল পার্সন থাকবে। তো তাহলে কি হচ্ছে, সমতা রয়ে গেল। সেখানে আমরা আর্টিকেল 14-এর কথাটা আবার আনতে পারি যে নারী পুরুষ নির্বিশেষে সবাই আইনের চোখে সমান। তো সেখানে কোনো ধরনের বায়াসনেস থাকছে না, যেটা সত্যি হচ্ছে, যেটা নিউট্রাল হয়ে বিচার করার জন্য আইসিসি কমিটি হচ্ছে। এখন এই আইসিসির কি কর্তব্য, যখন কোনো কমপ্লেইনেন্ট সেখানে এসে কমপ্লেইন করবে, সেই ক্ষেত্রে 10 দিনের মধ্যে আইসিসিকে একটা রিপোর্ট প্রিপেয়ার করতে হয়, এবং আলটিমেট যেটা রয়েছে 90 ডেজ, 3 মাসের মধ্যে সেটাকে ফাইনালাইজ করতে হয়। এবং এই যে রিপোর্টটা হয়, তারপরে কিন্তু আর কোথাও গিয়ে অথরিটি নেই যে যার কাছে গিয়ে আইসিসি কমপ্লেন করতে পারবে, এটা ফাইনাল অর্ডার থাকবে। এখন কোর্ট বিষয়টা টোটালি আলাদা, আমি শুধু কমিটিগুলো নিয়ে বলছি যেটা আমাদের অ্যাক্টে বলেছে। দেন আমাদের আরেকটা বিষয় রয়েছে, এই আইসিসিতে যারা থাকবেন তার মধ্যে থেকে এই অফিস বা ইনস্টিটিউশনের যিনি প্রধান থাকবেন, মহিলা প্রধান হতে হবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে মহিলা হতে হবে যিনি চেয়ারপারসন থাকবেন। তাছাড়া লিগ্যাল ফিল্ড থেকে আমাদের লাগবে, তাছাড়া সোশ্যাল ফিল্ড থেকে সামাজিক কাজে যারা নিযুক্ত আছেন ওনাদের দরকার আছে। তো এসসি এসটি এরকমভাবে ভাগ করা থাকে, মিনিমাম 4 জন মেম্বার আমাদের থাকতে হবে, এর অভাবও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আইসিসি গেল। এখন আমরা চলে যাই এলসিসি, লোকাল কমপ্লেন কমিটি। সেটা কেন, যারা কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছেন তাদের জন্য রয়েছে আইসিসি। এখন যারা বাড়ি ঘরে কাজ করছেন, ডোমেস্টিক ওয়ার্কার্সরা যারা আয়ার কাজ করছেন, টেইলারিংয়ের কাজ করছেন, বা বাড়িতে এসে কোনো নির্যাতনের শিকার হলেন, ওনারা কোথায় যাবেন? তাদের জন্য আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা রয়েছেন, ওখানে কমিটি রয়েছে, এবং কমিটির সেই একই কাজ ওখানেও 50% মেল পার্সন, 50% ফিমেল হতে হবে। কিন্তু যেখানে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে 10-এর অধিক হতে হবে সেটা না, সেখানে একজন মহিলাই কমপ্লেন করতে পারবে। 10 অ্যাভাব 10-এর বেশি হতে হবে, 10 থেকে কম হলে আমি আইসিসি কমপ্লেন কমিটি করতে পারবো না। কিন্তু এখানে এলসিসিতে কোনো কমিটি গঠন করার জন্য একজনের কমপ্লেন হলে বা সে একা কাজ করছে সেখানে কোনো নেই, কারণ বাড়িতে যখন ডোমেস্টিক ওয়ার্কাররা থাকে তখন নিশ্চয়ই একজন কাজ করে থাকে। তো ওনার কমপ্লেনটা দেওয়ার জন্য উনি কোথায় যাবেন? তখন উনি লোকাল কমিটিতে যাচ্ছেন। তো সেই জায়গাটা আমাদের বুঝতে হবে।
তারপর একই প্রসেসে চলছে। সেই কমিটি গঠন করার পর যদি কমিটি কোনো রকমের কাজ করতে না পারে বা কোনো ডিলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই এমপ্লয়ার যিনি রয়েছেন, যে অথরিটি, ওনার এগেনস্টেও কিন্তু ব্যবস্থা নেওয়া আছে এবং উইথ ফাইন, ওনাকে ফাইন দিতে হবে যদি দেখা যায় আলটিমেটলি এটাকে মিসলিড করা হচ্ছে, মিসগাইড করা হচ্ছে, বা যে কমপ্লেনটা এসছে সঠিকভাবে সেই কমপ্লেনটাকে ইনকোয়ারি করা হয়নি, সেই ক্ষেত্রেও সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া রয়েছে। তাছাড়া লাস্টলি আমি যেটা বলবো, কমপ্লেন সবাই করতে পারে, একজন মহিলা হিসাবে কমপ্লেন করার অধিকার সবাই রয়েছে, কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় কমপ্লেনটা ফলস হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যার এগেনস্টে করা হচ্ছে উনি উনার এগেনস্টে, যিনি কমপ্লেন করেছেন উনার এগেনস্টে স্টেপ নিতে পারেন, ইভেন উনি কোর্টেও যেতে পারেন এবং উইথ ফাইন উনাকে কিন্তু পানিশমেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার যতটুকু মনে হয়, ছোট্ট করে যতটুকু বলা যায় বললাম, কিন্তু আমাদের যেটা ভাবতে হবে যে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আইন আমাদের জন্য আছে, কিন্তু আইনটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে বুঝে মানুষকে বোঝাবো, আজকে নিজে বুঝবো, 10 জনকে বোঝাবো, এবং প্রত্যেকটা সঠিক জায়গায় কিভাবে এটাকে প্রয়োগ করতে পারবো, সেটা আমাদের আগে বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ দেবস্মিতা চক্রবর্তী মহোদয়াকে। এবারে আমি ডক্টর অসীম শীল ওনার কাছে যাচ্ছি। আপনাকে অনুরোধ করব এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য বা আপনার ভিউজ শেয়ার করার জন্য। ধন্যবাদ ডিডি ত্রিপুরাকে আমাকে এখানে বলার জন্য। আসলে প্রত্যেকগুলো আইন মানে সমাজের দর্পণ। আমরা যখন কোনো আইন তৈরি করি তা সমাজ থেকে উঠে আসে, সমাজের চিন্তা ভাবনা। একটা আইনকে দেখলে বোঝা যায় যে রাষ্ট্র বা সমাজের পরিস্থিতিটা কীরকম। আমাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস 2013 যে একটা, এর আগেও তার একটা ছিল, কিন্তু এটা অ্যামেন্ডেড হয়েছে এবং এর পেছনে একটা ইতিহাস আছে। যেমন বানোয়ারি দেবী কাণ্ড যেটা হয়েছে রাজস্থানে, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার, যিনি কাজে গেলেন এবং একটা মেয়েকে চাইল্ড ম্যারেজ থেকে বাঁচানোর জন্য তাকে গণধর্ষণ হতে হয়েছিল। তারপরে সারা দেশ জুড়ে আন্দোলন 1992 দিকে, তারপরে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট এলো। তারপরে আমরা জানি নির্ভয়া কেস, নির্ভয়ার কাণ্ড, আমার সারা দেশ উত্তাল। এবং সেই পরিপ্রেক্ষিতে আবার রেপ ল এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের অ্যাক্টে আবার অ্যামেন্ডমেন্ট করা হলো এবং 2013 একটা এলো। এবং এর পরবর্তী সময়ে আবার এই একটাকে আবার অ্যামেন্ডেড করে এখানে প্রথমে ডোমেস্টিক যে ওয়ার্কাররা যারা কাজ করেন তাদের কথা ছিল না। পরবর্তী সময়ে জাস্টিস ভার্মা কমিটি এবং অন্যান্য যে আপনারা বলুন যে উমেন্স অর্গানাইজেশনগুলো, পলিটিক্যাল প্রেশার অলসো দেয়ার, তারা কি করলো যে না, ডোমেস্টিক ওয়ার্কার্স দে আর অলসো ওয়ার্কার্স, তো এটাকে আবার ডোমেস্টিক ওয়ার্কারদের ইনক্লুডেড করা হলো। এবং তার সাথে যে লোকাল কমপ্লেন্স কমিটির কথা বলছি, তার সাথে একটা মানে যুক্ত এই দুটো বিষয় যাতে আমি আলোচনা করব। এখন এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট এসব বিষয় আলোচনা করতে গেলে আমরা দেখি সবসময় মানে মেয়েদের পার্টিসিপেশনে বেশি, পুরুষদের পার্টিসিপেশন খুব কমই দেখা যায়। আমরা বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন এসব অনুষ্ঠান করতে, তখন দেখি যে ছেলেরা আসতেই চায় না। মানে দে থিংকস দ্যাট মানে এটা যে তাদেরকে আসতে বলা বা এগুলি শোনা, এগুলি সম্পর্কে জানা, ইট ইজ নট দেয়ার কাপ অফ টি। হ্যাঁ, কারণ they are capable of tackling the all situations, but এই যে ফলস কেসগুলি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে হচ্ছে এবং আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে হচ্ছে। এবং আমরা যদি এই অ্যাক্টগুলোকে ভালোভাবে না জানি, না পড়ি, না শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাক্টের ভেতর কি আছে। এখন আপনাদেরকে আমি দুটো সিনেমার মুভির নাম বলছি। একটা হচ্ছে 2005 একটা মুভি, যেটা আমেরিকা তো একটা মানে ট্রু ইনসিডেন্সের উপর হয়েছে ঘটনাটা। এটা হচ্ছে নর্থ কান্ট্রি, যেখানে এই ঘটনাটা ছিল মুভিটার যে মেইন জিস্ট। এটা হচ্ছে একটা মেয়ে যে বাড়ি থেকে নির্যাতিতা মানে স্বামীর দ্বারা, এবং শি লেফট হার হাজব্যান্ড উইথ 2 চিলড্রেন, এবং সে কী করলো, একটা কোল কোম্পানিতে কাজে নিযুক্ত হলো এবং সেখানে সে ডিসক্রিমিনেশন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার। পরবর্তী সময়ে সে দেখলো যে হায়ার অথরিটি ওর কথা শুনছে না,
এবং ওর মতো আরও অনেকেই এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তখন সে কী করলো, তাদেরকে সবাইকে একত্রিত করে তাকে বুঝালো যে তোমরা যদি এখন মুখ না খুলো তাহলে আমরা আরও ডিসক্রিমিনেটেড হব, আরও সেক্সুয়ালি হ্যারাস হব। কারণ এখানে যারা মেয়েরা থাকে, মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হায়ার পজিশনে থাকে না, হায়ার পজিশনগুলি বিলং করে ছেলেদের মানে পুরুষদের। তো তারা একটা মনের মধ্যে একটা ফিয়ার থাকে যে আমি যদি ওনার সম্পর্কে বা হায়ার অথরিটি সম্পর্কে কোনো এগেনস্টে কোনো এলিগেশন আনি তাহলে আমার কাজ চলে যেতে পারে, বা আমি পরের দিন এসে কীভাবে মুখ দেখাবো, মানে এসব জিনিসগুলো কাজ করে। তো কিন্তু মানে এই যে অ্যাক্ট্রেস, ও মানে যে ঘটনার যে মেল উনি সবাইকে বুঝালেন এবং সে রেসিস্ট করলো যে না, তখন মানে এটা সে কোর্টে গেল এবং সে কেসটা জিতলো। আরেকটা ঘটনা আমাদের হিন্দি মুভি যেটাতে আতরাজ, যেটা অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া এবং করিনা কাপুর, একটা সিনেমা যেখানে অক্ষয় কুমার এগেনস্টে ফলস এলিগেশন আনা হয়েছিল সিনেমার যে জিসটা, এবং তার মিসেস মানে ওয়াইফ করিনা কাপুর তার হয়ে আইনি লড়াই লড়েছেন এবং কেসটা জিতেছেন। তো এই যে ফলস, এই মুভিটা হয়েছিল 2004-এ। হ্যাঁ, তো 2004-এর যে সামাজিক প্রেক্ষাপট, 2004-এ আমরা কত এগিয়ে ভেবেছি যে এরকমও হতে পারে। এবং আপনাদের কাছে আমি কিছু তথ্য দিতে চাই, যেটা টাইমস অফ ইন্ডিয়াতে উঠেছিল 2012 সালের 21শে ডিসেম্বর, মানে আজকের দিনই। হ্যাঁ, যেটা এই রিপোর্টটা বেরিয়েছিল যে টাইমস অফ ইন্ডিয়ার যে ইকোনমিক টাইমস, তারা একটা সার্ভে করেছে যে কর্পোরেট ক্ষেত্রে যে ছেলেদের মানে যারা কর্পোরেট ক্ষেত্রে যে ছেলেরা আছে, যেমন ইনফোসিস, উইপ্রো, এদের মধ্যে কর্পোরেট ক্ষেত্রে বিভিন্ন বড় বড় শহরগুলিতে, যেমন বেঙ্গালুরু, আপনার দিল্লি, মুম্বাই, পুনে, এসব কলকাতা, এসব শহরের যে ক্ষেত্রগুলো আছে তাদের পুরুষদের উপরে প্রায় ওরা 529 জনের উপরে এরা সার্ভে করেছে, মানে রিসার্চ করেছে, এবং করে দেখা যাচ্ছে যে ওইসব ক্ষেত্রে প্রায় 19% মেল বলছে যে তারা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয়েছে, মেলরা বলছে। তো মেলরা যে মানে পুরুষরা যে যৌন হেনস্থার শিকার হতে পারে না, এটা যে ধারণা আমাদের মধ্যে স্টিরিওটাইপ ধারণা, এটা কিন্তু ঠিক মানে সঠিক নয়। কারণ আমাদের ছোটোবেলা থেকে জেন্ডার স্টিরিওটাইপ, জেন্ডার নর্মসগুলি এমনভাবে শেখানো হয় যে তুমি শুধু সাবটেক্সের জন্য আছো, মানে তুমি মাস্কুলাইন। তো এরকম। তারপরে আপনারা যদি দেখুন এই প্রতিবেদনটায় বলছে যে ফার্স্ট যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগেইনস্ট মেন, পুরুষদের প্রতি হয়েছে, এটা হচ্ছে 1995 সালে আমেরিকাতে, যেটা ফাইল কেস হয়েছে। এবং ইদানিং দেখা যাচ্ছে আরেকটা, যেটা ব্রিটেনে আরেকটা সরকারি তথ্য বলছে যে প্রতি 5 জনে 2জন যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে কেস নথিভুক্ত হয়েছে, প্রতি 5 জনে 2 জন হচ্ছে পুরুষ। এবং আমেরিকাতে 2009-এ দেখা যাচ্ছে আরেকটা রিপোর্টে, যেটা বলছে যে যে রিপোর্টগুলি ফাইল হয়েছে তার মধ্যে 16% হচ্ছে মেল, মানে ফাইল করেছে কেস। তো আমার যে কথাটা বলতে চাইছি আমি এজ এ জেন্ডার প্র্যাকটিশনার, যে আমরা শুধু এক চোখে দেখলে হবে না, 2 চোখে আমাদেরকে দেখতে হবে। হয়তো ইনসিডেন্টগুলি খুব কম এবং মেয়েরাই সবচেয়ে বেশি এসব যৌন হেনস্থার শিকার, এটা অনস্বীকার্য, কিন্তু এর পাশাপাশি ছেলেরাও হচ্ছে, এবং তাদের জন্য এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্টে কোনো প্রভিশন নেই। এবং দেখা যাচ্ছে ইদানিং মানে যে মানে যে আইটি সেক্টরগুলোতে, উইপ্রো বা ধরুন ইনফোসিসের মতো ক্ষেত্রগুলিকে, তারা যে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি, তারা হচ্ছে প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি করছে, যেটা জেন্ডার নিউট্রাল। এখানে একজন মহিলাও তার কমপ্লেন ফাইল করতে পারে, একজন পুরুষও কমপ্লেন ফাইল করতে পারে। শুধু তাই নয়, কিছুদিন আগে দিল্লিতে প্রজেক্ট জাগরুত নামে একটা এনজিও, যেটা ওরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা যেরকম করছেন, ওরাও এরকম করে দিল্লির বিভিন্ন থানাগুলিতে। তো ওরা যখন থানাগুলিতে গেল করতে, এরকম প্রোগ্রাম করতে, তখন থানার যে ওসি বা পুলিশ অফিসাররা ওদেরকে জিজ্ঞাসা করছেন, যদি কোনো মেইল আসে, কোনো মেইল যদি হ্যারাসমেন্টের কেস নিয়ে আসে, তখন আমরা কোথায় যাব? আমরা তো এর জন্য কোনো প্রভিশন নেই। তো এই জিনিসগুলো উঠে আসছে, এবং আমরা দেখছি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, এই যে ওয়ার্ক প্লেস, এই কথাটা ওয়ার্ক প্লেস সম্পর্কে আমাদের ধারণাটা
অস্বচ্ছ, আমি বলছি না ধারণাটা ভুল, কিন্তু অস্বচ্ছ। অনেকে ভাবেন যে অফিস প্রিমিসিসের মধ্যে যেটা এটা হচ্ছে ওয়ার্ক প্লেস, কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে অ্যাক্ট তাতে বলা হচ্ছে যে ওয়ার্ক প্লেস ইজ নট অনলি দ্য অফিস প্রিমিসিস, ইট ইজ এটা হতে পারে কোনো ট্রেনিং, যেটা আপনি অফিসের কাজে কোনো ট্রেনিংয়ে গেছেন, এটা হতে পারে কোনো ফিল্ডে গেছেন আপনি, যে এটা হতে পারে আপনি কোনো ট্রাভেলিংয়ে আছেন অফিসের কাজে আপনার, বা এটা কোনো ক্লায়েন্টের সাথে আমি কথা বলতে গেছি, ক্লায়েন্ট আমাকে করলো, হ্যারাস করলো, এটাও হতে পারে। এবং আমরা যে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি এবং ইন্টারনাল কমপ্লেন্স কমিটিদের যে মানে যেভাবে কনস্টিটিউট হবে, এটা যদি কোনো ফিমেল বা থাকবেন যিনি চেয়ারপারসন, উনি যদি কোনো হায়ার অথরিটি হন, মানে কোনো ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, তাহলে কিন্তু এটা কিন্তু মানে এটা হয় না। এবং যে ফলস এলিগেশন, এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসে দেখা যাচ্ছে ফলস এলিগেশনের জন্য সেকশন 14 বলছে যে ফলস এলিগেশন যদি হয়, এরকম যদি প্রমাণিত হয় তাহলে পেনাল্টি হয়। এরকম দুটো মামলা হয়েছে এবং 50,000 টাকা করে ফাইনও হয়েছে। যিনি মামলা করেছেন মানে উনি একজন এভিডেন্স নিয়ে গেছেন, মানে একজন সাক্ষী নিয়ে গেছেন যিনি ফলস এবং ফেব্রিকেটেড, এবং এটাকে পরে দেখা গেছে ইনভেস্টিগেট করে যে এটা ফলস এবং ফেব্রিকেটেড, এবং তাদের শাস্তিও পেয়েছে। এবং ফলস এবং ফেব্রিকেটেড যদি কোনো মেয়ে যদি দেখাতে পারে, মানে যদি না দেখাতে পারে যে কোনো প্রমাণ, কারণ মেয়েরা অনেক সময় এরকমভাবে সেক্সুয়ালি হ্যারাস করে যে তার কাছে কোনো প্রমাণ থাকে না, কোনো ভিডিও থাকে না, কোনো ট্যাক্স থাকে না, কিছুই থাকে না, সো তার কাছে তো প্রমাণ নেই, কীভাবে সে, তাহলে কি এটা ফলস এবং ফেব্রিকেটেড না? এই আইন বলছে যে এটা ফলস এবং ফেব্রিকেটেড, হয়তো যে পারপিটেটর সে শাস্তি পাবে না কারণ তার কাছে কোনো প্রমাণ নেই, বাট এটাকে ফলস এবং ফেব্রিকেটেড বলা যাবে না। আবার ফলস ফেব্রিকেটেড হয় না যে সেটারও মানে প্রমাণ মিলছে, যেমন নাহলে তো কোর্ট কেসগুলি হতো না। তো আমার মনে হয় যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে এমন অ্যাক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে টাইম বাউন্ড, মানে আপনাকে যদি কেউ সেক্সুয়ালি হ্যারাস হন 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে আপনি কমপ্লেন করতে পারেন। দেখা যাচ্ছে যে এই 90 দিনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হতে পারে, মানে অনেক মাইন্ড চেঞ্জ বা মানে এটাকে ম্যানিপুলেট করা, বিভিন্নভাবে চাপ প্রেশার ক্রিয়েট করা, হ্যাঁ, এবং 90 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট জমা দিতে হবে ইন্টারনেল কমপ্লেন্স কমিটিকে। তো আমার যেটা মনে হয় যে সব কিছুরই যেমন একটু কি লেখনা থাকে, এই অ্যাক্টের ক্ষেত্রেও মানে জেন্ডার নিউট্রালের ক্ষেত্রে সামান্যতম একটু আমার কাছে খটকা লাগে যে এইগুলি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে এই একটা আরও বেশি প্রমিনেন্ট, আরও বেশি জেন্ডার নিউট্রাল হতে পারে। তো আমার এই কথা বলে আমি বলছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দরভাবে আমাদের সাথে এবং আমাদের দর্শক বন্ধুদের সাথে এত সুন্দরভাবে জিনিসটা শেয়ার করার জন্য। এবারে আমি অনুরোধ জানাচ্ছি শ্রীযুক্ত জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এই ব্যাপারে আপনার কি ভিউজ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নমস্কার আপনাদের সবাইকে। আমি প্রথমে দূরদর্শন কেন্দ্র আগরতলাকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটা ওয়ার্কশপ অর্গানাইজ করার জন্যে। তো এই যে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, হ্যাঁ, এটা মানে এই ব্যাপারটা এত ছড়িয়ে গেছে। আচ্ছা, এখন এই আলোচনার মধ্যে যে ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্র, হ্যাঁ, যেটা বলা হয়েছে, এর মধ্যে আরও কিছু জায়গা এড করার আছে। হ্যাঁ, যেমন ধরুন আমাদের ভারতবর্ষ, তার তো 70% মানুষ কৃষিজীবী, তাহলে কৃষিক্ষেত্রে মহিলারাও কাজ করেন। হ্যাঁ, তো সেখানে যদি তারা যৌন নির্যাতনের শিকার হয় তাহলে সেটাকেও কর্মক্ষেত্র ধরতে হবে। হ্যাঁ, আমাদের দেশে লেবারদের সংখ্যা, আমরা কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বললে আমরা সাধারণভাবে বুঝে নিই যে হয়তো কোনো অফিসার তার সাবঅর্ডিনেট কোনো কর্মচারীকে সেক্সুয়ালি হ্যারাস করেছে। হ্যাঁ, আসলে ব্যাপারটা তা নয়। হ্যাঁ, ব্যাপারটা মানে সব জায়গাতেই এই ব্যাপারটা ধরতে হবে। হ্যাঁ, কোনো কারখানায় যদি কোনো মহিলা কোনোভাবে মোলেস্টেড হয় তাহলেও তাকে কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের উদাহরণ হিসেবে ধরতে হবে। আচ্ছা, এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে মূলত বলা হয়েছে যে মিডিয়া পার্সপেক্টিভটা আমাকে বলার জন্যে। তো আমি তো অবশ্যই নাম বলবো না। হ্যাঁ, নাম বললে তো আমি নিজেও ডিফামেশনের শিকার হতে পারি। এমনকি মানে কোন জায়গায় সেটা ঘটেছিল এটাও আমি বলছি না। হ্যাঁ, বা সেটা রিপোর্টেডও হয়নি। আমার এক দিদি আমাকে বলেছে।
আমি আগে দিল্লিতে কাজ করতাম মিডিয়াতে। তো দিদি আমাকে বলেছে যে তার যে বস আছে, ইমিডিয়েট বস, মানে কি হয়, রাতে যখন নাইট ডিউটি হয় তারপর ডিউটি শেষে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তো সেখানে তো প্রত্যেককে একটা একটা করে গাড়ি দেওয়া হয় না। হ্যাঁ, তো ওই মহিলা আর তার ইমিডিয়েট বস একটা গাড়িতে করে আসতেন এবং সেখানে প্রায়ই ওনাকে এই নির্যাতনের শিকার হতে হতো কম বেশি। তো তারপর সেটা উনি তাদের যে সিইও, হ্যাঁ, তাকে রিপোর্ট করলেন। তো সিইও সোজাসুজি বললেন যে ঠিক আছে, আমরা দেখি আমরা কিভাবে রিড্রেস করতে পারি বা তোমার গাড়ি পাল্টানো যায় কি না, কিন্তু তুমি যে কমপ্লেনটা করছো সেটা আমরা নিচ্ছি না। এর কারণ এই যে তুমি যার বিরুদ্ধে কমপ্লেন করছো মানে সে একটা সাংঘাতিক ভালো একজন মিডিয়া ওয়ার্কার, হ্যাঁ, তাকে আমরা লুজ করতে পারি না কখন। তো উনি যখন বললেন যে তাহলে কি হবে, হ্যাঁ, আমি যে নির্যাতিতা হলাম, হ্যাঁ, তাহলে মানে এর কি হবে, এর তো একটা ফয়সালা হতে হবে। তখন সিইও খেপে গিয়ে বলল যে আমাদের কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে ওই লোকটাকে বরখাস্ত করা অথবা তোমাকে বরখাস্ত করা। উই ওয়ান্ট টু রিমুভ দ্য কজ। হ্যাঁ, তাহলে তারপর উনি আমাকে বললেন যে সেই সময়ে আমার পক্ষে চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থা ছিল না। যাই হোক, আমি কিছুটা কম্প্রোমাইজ করে সেখানে কিছুদিন কাজ করেছি। হ্যাঁ, কাজেই এই যে ওয়ার্ক প্লেসে যে মহিলারা নির্যাতিতা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে তারা মানে বিচার পায় না। হ্যাঁ, কারণ এই সোসাইটি ইজ মেল ডোমিনেটেড, কমপ্লিটলি মেল ডোমিনেটেড। আমেরিকায় একটা মহিলা একবার একটা ছবি দেখিয়েছে, যে মানে একটু খোলামেলা ছবি দেখিয়ে বলল যে আমার শরীরটা পুরুষদের চাইতে একটু অন্যরকম, এর জন্যেই আমাদেরকে এইভাবে নির্যাতিত হতে হচ্ছে। আপনি ভেবে দেখুন কথাটা। হ্যাঁ, যে এর জন্যে আমার এই শারীরিক অবস্থার জন্যে তো আমি দায়ী হতে পারি না। হ্যাঁ, ঠিক একইভাবে যারা এলজিবিটি মানে এরকম, তাদেরকেও নানা রকমভাবে টিজিং করা হয়, অত্যাচারিত হয়, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু কোনো রিড্রেস পায় না। বিচার তার পক্ষে কোনো মানে ন্যায় করতে পারে না বা করে না। হ্যাঁ, এইরকম। তো আরেকটা সার্ভেতে দেখা গেছে যে 95% মহিলাই তার জীবনের কোনো না কোনো সময়ে পুরুষদের দ্বারা নির্যাতিত হয়েছে। দ্যাট ইনক্লুডস ইভটিজিং। এমন হয়নি এরকম মহিলা খুব কম পাওয়া যাবে, কোনো না কোনোভাবে হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা যে অ্যাঙ্কার প্রথমেই বলেছে যে ইনইকুয়াল সোসাইটি। হ্যাঁ, এখনও মানে সোসাইটিতে পুরুষরা ডমিনেট করছে, শুধুমাত্র প্রধান কারণ হচ্ছে যে তার মাসল আছে। আমি যখন ওয়ার করেসপন্ডেন্স ট্রেনিং করতে গিয়েছিলাম, তো 3rd করে রাঙ্গা পাহাড়ে, তো সেখানে একজন ক্যাপ্টেন, একটা মেয়ে এসে বলছে, তো আমাদেরকে তো র্যাঙ্ক দেওয়া হতো এরকম, তো বলছে যে তুমি জানো না যে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অ্যাটলিস্ট 18 আওয়ার্স আমরা পরিশ্রম করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে কি হয়, ক্যাম্পের মধ্যে মানে এই যে স্টোর ডিভিশন, অমুক তমুক, এসবের মধ্যে আমাদেরকে বেশিরভাগের রেখে দেয়, এবং মিলিটারি অ্যাক্টিভিটিগুলো বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে তাদেরকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো কিন্তু আমরা প্রমাণ করেছি যে আমরাও তাদের থেকে কম নয়, এবং ও আমাকে সরাসরি বলছে যে আমি কোন দিক থেকে কম। হ্যাঁ, তুমি যদি দেখো যে কম্পিটিটিভ পরীক্ষায় আমি তাদের থেকে কম পাইনি, হ্যাঁ, ট্রেনিংয়েও আমার রেজাল্ট কারোর থেকে কম নয়, হ্যাঁ, কিন্তু তারপরেও ওদের মাসল আছে বলে হ্যাঁ ওরা ডমিনেট করে যাচ্ছে। আর্মিতে একজন ক্যাপ্টেন মহিলা মেয়ে, হ্যাঁ, আমাকে এরকম বলেছে। তো যাই হোক, এ নিয়ে আমাদের কোনো ডাউট নেই যে মানে মহিলারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। কিন্তু এখন তো এসব
বিষয় নিয়ে খুব সরাসরি আলোচনা হচ্ছে যে এখন যেমন মেয়েদের মধ্যে বিয়ে হচ্ছে, লেসবিয়ানসদের মধ্যে বা সমকামীদের মধ্যে বিয়ে হচ্ছে। তো সেই ক্ষেত্রে পুরুষরাও কিন্তু ধর্ষিত হতে পারে, হ্যাঁ, আরেকজন পুরুষের দ্বারা, হ্যাঁ, ঠিক নাকি? মানে এই জায়গাটাও চলে এসছে। তো এই সব সম্পর্কে কিন্তু আমাদের দেশে এখনও আইনগুলো সেভাবে তৈরি হয়নি, হয়তো হবে, হ্যাঁ, অনেক বেশি আলোচনার মাধ্যমে। এখন জেন্ডার পার্সপেক্টিভটা তো মোটামুটিভাবে বোঝা গেল, কিন্তু আমি মিডিয়া পার্সপেক্টিভটা একটু বলছি। এই কারণে যে কোথাও যদি কর্মক্ষেত্রে যৌন নির্যাতিত হয় কোনো মহিলা বা ধরুন খুব কম ক্ষেত্রে কোনো পুরুষ, তাহলে সেটা মানুষ কিভাবে জানে? এটা তো মিডিয়া রিপোর্ট করে, হ্যাঁ, মিডিয়া রিপোর্ট করে বলেই মানুষ সেটা জানতে পারে, ঠিক না? তাহলে দূরদর্শন কেন্দ্রে কি হয়েছে কোনো একটা অফিসে, এটা কখনোই মানুষ জানবে না যদি না মিডিয়া সেটাকে রিপোর্ট করে। কিন্তু মিডিয়া যে রিপোর্ট করে সেক্ষেত্রে মানে তার মানে যে সাংবাদিক সেটা করে, সে মহিলাই হোক বা পুরুষই হোক, তার ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের রিস্ক আছে। তো সেই ক্ষেত্রে আমরা মানে কি করি, প্রথমেই এইরকম একটা কেস আমরা যখন প্রিলিমিনারি ইনভেস্টিগেট করি তখন আমরা লিগ্যাল অ্যাডভাইস নিই, সবচেয়ে আগে আমরা লিগ্যাল অ্যাডভাইস নিই, হ্যাঁ, যে আমাদের কি হতে পারে। হ্যাঁ, কারণ আমি মানে এই যে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস, এটা রিপোর্ট করা একজন সাংবাদিকের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা যখন রিপোর্ট করতে যাই তখন আমরা মানে ঘটনাটা পুরোটা আমাদেরকে জানতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে কিন্তু ওই যে আইসিসি আছে যে, হ্যাঁ, তাদের কাছ থেকে ব্যাপারটা আমরা শুনি, তারপর দেখি যে সেটা পুলিশ রিপোর্টিং হয়েছে কিনা, হ্যাঁ, সেখানের ভার্সানগুলো আমরা নেই, হ্যাঁ, এবং একদম শেষের দিকে আমরা ভিকটিমের সঙ্গে কথা বলি। হ্যাঁ, এটা হচ্ছে মানে মিডিয়া রিপোর্টিংয়ের সোর্সিংটা কিভাবে করা হয়। হ্যাঁ, সেটা করার পর জেনারেলি এখন আমরা ট্যাপ রেকর্ডার বা ইন ক্যামেরা আমরা এগুলো করি এই কারণ যে মানে যখন ঘটনাটা ইমিডিয়েটলি ঘটে যায় তখন যে ভিকটিম থাকে, হ্যাঁ, সে কিন্তু খুবই উত্তেজিত থাকে। সে বলে যে এর একটা বিহিত হতেই হবে, আমি দেখে ছাড়বো, আমাকে এইভাবে নির্যাতন করা হলো, দিস দ্যাট থিং, অনেক কিছু সে কিন্তু নিজে বলে ফেললো। কিন্তু আমরা লেখার সময় সবটা লিখি না, আমরা জানি যে এরপরে তার উপরে প্রেশারটা আসতে শুরু করবে। হ্যাঁ, তার নিজের যে ওয়ার্ক প্লেস, হ্যাঁ, সেখানে বসরা তার উপর নানা রকম প্রেশার ক্রিয়েট করবে। আমি একটা উদাহরণ দিয়েছি। এবং সেই বসদের সঙ্গে যখন আমরা কথা বলতে চাই তারা বলে যে হ্যাঁ, আমরা এই ব্যাপারে সাংঘাতিক সিরিয়াস, আমরা মোটেও লঘু করে এটা দিচ্ছি না, হ্যাঁ, আমরা এটা একটা বিহিত আমরা করবই। এসব করে টোরে কমপ্লেন্টসের কি হলো সেই সম্পর্কে কিছু বলে না। হ্যাঁ, বলে আমাদের ওপর ছেড়ে দিন, আমাদের ওপর আপনারা বিশ্বাস রাখতে পারেন, হ্যাঁ, আমরা কিন্তু একটা কিছু করব। আমরা বললাম ঠিক আছে, আপনারা কি করবেন বা কী হয়েছে এটা তো বলুন। হ্যাঁ, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে কখনোই বলবে না। আচ্ছা, তারপর তো ধরুন একটা ছবি হয়েছিল ফুলন দেবী, হ্যাঁ, আপনাদের মনে আছে যে একটা সিনেমা হয়েছিল। তো সেখানে যে ফুলন দেবী যে সেছিল তাকে একদম ন্যাকেড দেখানো হয়েছিল। তো তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল ফুলন দেবী নিজে, যেখানে ডিরেক্টর বোঝাতে চেয়েছে যে একজন মহিলার উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, হ্যাঁ, সেটা বোঝানোর জন্যে সে এই দৃশ্যটা এনেছে। কিন্তু ফুলন দেবী বলেছে যে দিস ওয়াজ ফলস, হ্যাঁ, এবং এটা আমার ইমেজকে টার্নিশ করার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, আপনি ভাবুন ব্যাপারটা তাহলে কত জটিল। কাজে আমরা যখন ভিকটিমকে আমরা যখন ইন্টারভিউ করি আমরা সবগুলো কথা লিখি না, এবং লেখার ক্ষেত্রে আমরা লিগ্যাল অ্যাডভাইস নেই যে কোন শব্দগুলো ব্যবহার করলে পরে পরবর্তীকালে সেই ভিকটিম হয়তো আমাদেরকে দোষারোপ করবে না। এমনও হতে পারে যে আমাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে। আরেকটা হচ্ছে যে মিডিয়া ইটসেলফ এত বেশি আগ্রহী হয়ে পড়ে,
হ্যাঁ, যে কিভাবে তাকে হ্যারাসমেন্ট করেছে, হ্যাঁ, সেইগুলো সে টেলিভিশনে বা লেখার মাধ্যমে দেখাতে চায়। হ্যাঁ, আসলে সেটাকে রগে করতে চায়। হ্যাঁ, সেটাকে রগে যদি করা যায় তাহলে বেশি সংখ্যক মানুষ সেটা পড়বে বা বেশি সংখ্যক মানুষ সেটা দেখবে। তো সেইগুলো হচ্ছে হেজার্ডস। হ্যাঁ, কাজে ডেস্কে যারা থাকবে তাদেরকে এটা বুঝতে হবে যে রিপোর্টার দিলেই সেটা সেভাবে ছাপা হবে না। হ্যাঁ, মানে এই রকম। আরেকটা হচ্ছে যে একজন রিপোর্টারকে সেক্ষেত্রে অবশ্যই খুবই মানবিক হতে হবে। হ্যাঁ, কারণ সে একজন ভিকটিমকে ইন্টারভিউ করছে এবং ভিকটিমের কথাটা লিখছে, এবং কখনোই সে বেশি ইনভেস্টিগেট করতে যাবে না, ওভার ইনভেস্টিগেট করবে না। যতটুক ভিকটিম বলছে অতটুকুই সে রিপোর্ট করবে, এটাকে বাড়িয়ে সে করতে পারবে না, এক্সাজারেট সে করতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়া পার্সপেক্টিভ। এবং সে কারণ কি মহিলাদেরকে মানে সবসময়ই মানে পুরুষেরা নানাভাবে ব্যবহার করে থাকে। যেমন মডেলের নামে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মডেল কেন এইরকম স্ক্যান্টি ড্রেস পরে, স্বল্প পোশাক পরে সে পোজ দেয়? হয়তো একজন মহিলা সেটা পোজ দেয়, হ্যাঁ, টাকার জন্যে। হ্যাঁ, এখন তো এরকম, কিন্তু এর জন্যে তো গোটা সমাজকে, মহিলা সমাজকে ভিকটিম করা যায় না। হ্যাঁ, কিন্তু এইভাবেই এটাকে দেখানো হয় সবসময় বিজ্ঞাপনে। কাজেই মিডিয়া রিপোর্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে যেমন প্রপার সোর্সিং করতে হবে, কারণ এক সময় কি হবে আবার রিকনসিলিয়েশন হয়ে যায়। হ্যাঁ, মানে ঠিক আছে, তোমাকে এরকম কম্পেনসেট করা হলো, বা অফিসে তোমার নিরাপত্তাও বাড়ানো হলো, তোমাকে একটা প্রমোশন দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, দিস দ্যাট থিং। তখন দেখা যাবে যে এই ভিকটিম কিন্তু রিপোর্টারের অ্যাগেনস্টে চলে গেছে, এবং তখন সে বলবে যে না, আমি এক্স্যাক্টলি এরকম বলিনি, হ্যাঁ, আমাকে দিয়ে বলানো হয়েছে, বা আমি যা বলিনি তা আমার মুখের উপর বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, ইত্যাদি। কাজে যেহেতু মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সবচেয়ে বেশি মানে মিডিয়াই মানুষের কাছে নিতে পারে। হ্যাঁ, তো সেই সম্পর্কে মিডিয়াকে সেন্সিটাইজ করতে হবে। হ্যাঁ, সবাই সব রিপোর্ট করতে পারবে না। হ্যাঁ, তাকে শিক্ষিত হতে হবে যে জেন্ডার কিভাবে রিপোর্ট করবে, হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিভাবে রিপোর্ট করতে হবে, কতটুকু সে যাবে, কতটুকু সে যাবে না, বা কোন দিকটা বেশি হাইলাইট করবে, সে আইনের দিকটা বেশি হাইলাইট করতে পারে। হ্যাঁ, এইরকম। কাজেই এগুলো হচ্ছে মিডিয়ার কাজ। আরেকটা হচ্ছে যে অ্যাওয়ারনেস করাটা খুবই জরুরি আমার মনে হয়। এর জন্য অনেকেই সাজেস্ট করছেন যে পোস্ট অফিসে, রেল লাইন মানে রেল স্টেশনে, বা যেখানে মানুষ যায়, বাজারে, হ্যাঁ, সেখানে এই যে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, সেটা কি আছে, কি হলে কীরকম হতে পারে আইন, মানে কতটুকু শাস্তি হতে পারে, এগুলো কিন্তু মানুষ জানে না খুব একটা। এটাও একটা মুশকিল। হ্যাঁ, এবং সেগুলো যদি বেশি বেশি করে প্রচারে যদি নেওয়া যায় এবং মানুষকে যদি শিক্ষিত করে তোলা যায়, নট দ্য মানে ডেসক্রিপশনস অফ দ্য ভিকটিম, বরং কোনো এই রকম হ্যারাসমেন্ট করলে পরে মানে আইন কতটুকু কঠোর হতে পারে, হ্যাঁ, সেই ব্যাপারে বেশি করে মানুষকে সচেতন করা দরকার, সেটা আমার মনে হয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল জানলাম এখানে, বাকি আমরা আইনি তরফ থেকেও জানলাম, বা কখনো মানে যেটা আমরা সবসময় বলে থাকি যে মহিলারাই নির্যাতিত হয়, কখনো কখনো পুরুষদেরকেও আমরা সেই জায়গায় দেখতে পাই, বাট আমার মনে হয় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেটা খুব রেয়ার। এখন আমরা মিডিয়া পার্সপেক্টিভটাও জানলাম যে মিডিয়াদের কি করে, এই কাজটা কিন্তু খুব শক্ত রিপোর্ট করাটা, সেটা কি করে করতে হয়। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এত মূল্যবান সময় আমাদের সবাইকে দেওয়ার জন্য, এরকম একটা সেন্সিটিভ টপিক নিয়ে আমাদের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করার জন্য। আর আমি বলতে চাই যে আমাদের নিজেদেরও এ ব্যাপারে অনেকটা সচেতন হতে হবে। শুধু অ্যাক্ট বা আইন কানুন, কারোর কাছে হেল্প চাওয়া, পুলিশের কাছে হেল্প চাওয়া, এগুলো তো পার্ট, কিন্তু তার সবার আগে আমাদের নিজেদের সম্মান করতে হবে, নিজেকে, নিজের সম্মানটা নিজের বুঝে নিতে হবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কি ডিজার্ভ করি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার।